This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একবার স্বাগত টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর যে এবার যে খবর যে জানাবো, একই দিনে দু জায়গায় গুলি চলেছে আসানসোলে। পুলিশের সঙ্গেও দুষ্কৃতীদের গুলির লড়াই চলে। এক জায়গায় সোনার দোকানে ছিনতাইয়ের চেষ্টা, তো অন্য জায়গায় গাড়ি ছিনতাইয়ের চেষ্টা। পুলিশকে ডরালে একের পর এক রকম ঘটনা ঘটে কি করে? আসানসোল কি অপরাধের মুক্তাঞ্চল? প্রকাশ্যে দিনে দুপুরে পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াই। রবিবার রানীগঞ্জে দুষ্কৃতীদের বেপরোয়া দাপাদাপি দেখে আতঙ্কে এলাকাবাসী। ফের আসানসোল, ফের রানীগঞ্জ, ফের দুষ্কৃতীদের টার্গেট সোনার দোকান। রবিবার দুপুরে এনএস রোডের ধারে একটি সোনার গয়নার শোরুমে আচমকা ডাকাত দলের হানা। অপারেশনের হার হিম করা সেই মুহূর্ত সিসি ক্যামেরায় বন্দী। প্রথমে শোরুমের নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় এক দুষ্কৃতী। তারপরে 1, 2, 3, 4, 5, 6 এক এক করে শোরুমে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। প্রত্যেকের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। কয়েক মিনিটের অপারেশন চালিয়ে দোকান থেকে দুষ্কৃতীরা বেরিয়ে আসতেই মুখোমুখি পুলিশ বাহিনী। এরপরই শুরু পুলিশ দুষ্কৃতীদের গুলির লড়াই। এখানে একটা অফিসার ফায়ারিং করছিল, ওরা একদিকে থেকে ফায়ারিং করছিল, অনেক রাউন্ড গুলি করেছে, অফিসার भी অনেক রাউন্ড গুলি করেছে। এর মধ্যে এনকাউন্টার শুরু হয়, ক্রস ফায়ারিং হয়, 8-10 রাউন্ড গুলি চলে দুপক্ষের মধ্যে। পুলিশ এবং ডাকাতদের মধ্যে একজন তাদের মধ্যে আহত হয়েছে। দুপক্ষের গুলির লড়াইয়ের মাঝে পড়ে যান স্থানীয়রা। केतली के ऊपर देख रहे हैं कि आके हम देखे उधर से आए, शांत हुआ तो देख रहे हैं पूरा मेरा केतली छेड़ा है। পুলিশের গুলিতে আহত হয় এক দুষ্কৃতী। তাকে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাকিরা। কিছুক্ষণের মধ্যেই আসানসোলের মহিশিলা কলোনিতে আরও একটি ঘটনা ঘটে। গাড়ি নিয়ে এক অনুষ্ঠানে যাচ্ছিলেন দম্পতি। অভিযোগ, মহিশিলায় তাদের 4 চাকা গাড়ি আটকায় একদল দুষ্কৃতী। বন্দুক দেখিয়ে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করে তারা। বাধা দেওয়ায় হুমকি, তারপর গুলি। তখন আমাকে বের করে নিল, বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা ছিল, 4 জন ছিল। আমি বাচ্চাগুলো তখন আমাকে শ্যুট করলো, আমার ওয়াইফ বেরিয়ে গেছে, দিয়ে ওরা দৌড়ে চলে গেলো। এখানে আরেকটা দাদারও লেগেছে, 4 জন দাঁড়িয়েছিল। একজন বলছিল লেগে আছে, তো আপনি একটু হসপিটালে ড্রপ করতেন। আমি বললাম না, ফ্যামিলি আছে, আপনি ওয়েট করুন। পুলিশের প্রাথমিক অনুমান, রানীগঞ্জে যে ডাকাত দল হামলা চালিয়েছিল তারাই আসানসোলের মহিশিলায় গাড়ি ছিনতাই করে পালাতে পারে। তবে রবিবারই প্রথম নয়। সোনার দোকান থেকে অর্থলগ্নি সংস্থা। গত কয়েক বছরে বারবার দুষ্কৃতী হামলা। দিনে দুপুরে অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের বেপরোয়া দাপাদাপি দেখেছেন আসানসোলবাসী। রানীগঞ্জের একদিকে বাঁকুড়া, অন্যদিকে জামুরিয়া হয়ে বীরভূম, আবার আসানসোল হয়ে ঝাড়খণ্ডেও চলে যাওয়া যায়। মনে করা হচ্ছে দুষ্কৃতীরা ঝাড়খণ্ডের দিকে পালাতে পারে। ডাকাত দলের খোঁজে জেলার মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং। রানাঘাট, পুরুলিয়া, খড়গপুর থেকে আসানসোল। গত 1 বছরে বারবার দুষ্কৃতীদের টার্গেট সোনার দোকান। কিন্তু কেন? বড় হয়ে উঠছে এই প্রশ্নটা। আসানসোল থেকে চন্দ্রশেখর, টিভি9 বাংলা। আসানসোলে দুষ্কৃতীদের দাপাদাপি কোন পর্যায়ে পৌঁছেছে সেটা তো দেখলে, কিন্তু প্রশ্ন আপনি করতেই পারেন ছবিটা দেখার পর, পুলিশের নিরাপত্তা কোথায়? কোথায় দুষ্কৃতীদের ধরতে উর্দিধারীদের তৎপরতা? ঘটনার পর রানীগঞ্জ থানার পুলিশ কি করছে সেটা তারাই বলতে পারবেন। কিন্তু 7 জনের এই দুষ্কৃতীর দলকে অসম লড়াইকে, মানে তাদের যে অসম লড়াইকে ফেলে দিয়েছেন একজন, কেবল একজন, যাকে দেখলে আপনি একটাই কথা বলবেন, ওয়ান ম্যান আর্মি। দেখুন একটা। রানীগঞ্জে সোনার দোকানে দুষ্কৃতী হামলার এই ছবি দেখে রবিবার শিউরে উঠেছে গোটা বাংলা। কিন্তু অ্যাকশন যে আরও বাকি। সোনার দোকানে অপারেশন চালিয়ে বেরোনোর সময় বাধার মুখে পড়ে দুষ্কৃতী দল, কারণ তাদেরকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন এক ব্যক্তি। সেই ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। একদিকে 7 দুষ্কৃতী, অন্যদিকে একা ঢাল হয়ে দাঁড়িয়ে এই ব্যক্তি। সম্মুখ সমরে তখন গুলির যুদ্ধ। রবিবার দুপুরে এনএস রোডের ধারে সোনার দোকানে যখন তাণ্ডব চালাচ্ছিল দুষ্কৃতী দল, সেই সময় ঘটনাস্থলে ব্যক্তিগত কাজে উপস্থিত ছিলেন মেঘনাথ মণ্ডল। তিনি জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির আইসি।
তখনও রানীগঞ্জ থানার পুলিশের দেখা নেই। অত্যাধুনিক অস্ত্র থেকে দুষ্কৃতীদের এলোপাথারি গুলি, পাল্টা মেঘনাথ মণ্ডলের সার্ভিস রিভলভারের টার্গেটে ডাকাতরা। প্রাণের ভয় না করে, জমি না ছেড়ে শেষ পর্যন্ত 7 দুষ্কৃতীর বিরুদ্ধে একাই লড়ে গিয়েছেন শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মণ্ডল। তারই গুলিতে আহত হয় এক দুষ্কৃতী। শেষ পর্যন্ত বাধার মুখে পড়ে রক্তাক্ত হয়ে কোনো মতে দুটি মোটরবাইকে 7 দুষ্কৃতী এলাকা ছাড়ে। তখনও বাইকের পিছনে ধাওয়া করেন মেঘনাথ মণ্ডল। গত বছর রানাঘাটে সোনার দোকানে হানা দিয়েছিল দুষ্কৃতীরা। সেই সময়ও ঠিক একইভাবে এএসআই রতন রায়ের টার্গেটে পড়ে পালাতে হয়েছিল দুষ্কৃতীদের। এবার শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মণ্ডল। পক্ষপাতিত্ব থেকে নিষ্ক্রিয়তা, পুলিশের বিরুদ্ধে নানা সময় নানা অভিযোগ করেন নেতা থেকে আমজনতা। কিন্তু ইচ্ছে থাকলে, সাহস থাকলে যে সবই করা যায়, সেটাই প্রমাণ করলেন শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মণ্ডল। আসানসোল থেকে চন্দ্রশেখরের রিপোর্ট, TV9 বাংলা। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকুড়ার কতুলপুর, অশান্তি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপেও। বহরমপুরের 28 নম্বর ওয়ার্ডে পানীয় জলের সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ। প্রতিটি ক্ষেত্রেই কাঠগড়ায় তৃণমূল। আর এই আবহেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দলের নেতা ও কর্মীদের বিনয়ী হওয়ার আবেদন জানিয়েছেন। ভোট পরবর্তী হিংসার প্রেক্ষিতে যে আবেদনকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক দল। বাড়িতে হামলা, মারধর, পানীয় জলের কল ভেঙে দেওয়া, বাড়ি ঘিরে শাসক দলের পতাকা লাগিয়ে দেওয়া, ভোট পরবর্তী হিংসার গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। বহরমপুর পুরসভার 28 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের অধীর চৌধুরী লিড পাওয়ায় পানীয় জলের সরবরাহ বন্ধ করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটিকে কেন্দ্র করে রবিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। যেহেতু এই ওয়ার্ড থেকে পুরো গোড়াবাজার ও চত্বর থেকে টিএমসি ভোট পায়নি বলে জলটা পাবো না। আজ 4 দিন হয়ে গেল, 2 ঘন্টা জল সেটাও কমসে কম যদি না দেয় তাহলে কি করে চলবে? ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা, মথুরাপুর লোকসভার কাকদ্বীপের মৃণালনগর এলাকা। সেখানে বিজেপি সমর্থক পরিবারের সদস্যদের মারধর করে বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বাড়ির চারপাশে শাসক দলের পতাকা, ধোলাহাট থানায় অভিযোগ দায়ের হলেও আতঙ্কিত গোটা পরিবার। বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তাদের ঘর বাড়ি ভাঙচুর করছে, তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করছে, তাদের টোটো অটো চালানো বন্ধ করছে, অর্থাৎ আর্থিক এবং মানসিক শারীরিক সমস্ত অত্যাচার করছে তৃণমূল কংগ্রেস। হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাটের ভুরকুন্ডায় রাজনৈতিক সংঘর্ষের মাঝে পড়ে পুলিশের আহত হওয়ার ঘটনায় তৃণমূলেরই 5 জন নেতা গ্রেফতার হয়েছেন। ধৃতদের মধ্যে আছেন কুমারগঞ্জ অঞ্চল তৃণমূলের সভাপতি সদরুজ্জা মোল্লাও। প্রশাসনের আধিকারিক যারা আছেন তাদের গায়ে যে বা যারা হাত তোলে সেটা কখনোই সমর্থনযোগ্য না। যারাই করে থাকে প্রশাসন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। গোঘাটে যিনি বিজেপির বিধায়ক ছিলেন তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসকে হাতিয়ার করে রাজনীতিতে প্রাসঙ্গিকতা খুঁজে বেড়ানোর চেষ্টা করতেন। তৃণমূল কর্মীদের মারধর করছেন, এই বিষয়েও আমরা সজাগ আছি এবং প্রশাসনও তৎপর আছে। কিন্তু বাংলায় ভোট পরবর্তী হিংসার এই ট্র্যাডিশন কেন বন্ধ করা যাচ্ছে না? শাসক দলের স্থানীয় নেতারা কেন হিংসা বন্ধ করতে সদর্থক পদক্ষেপ নিচ্ছেন না? যদি অশান্তি নাই ঠেকানো যায় তাহলে বাংলায় 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার মানে কি? কি করছে পুলিশ প্রশাসন? প্রশ্নগুলো কিন্তু উঠছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লাগাতার 3 দিন ভোগান্তির পর ধৈর্যের বাঁধ ভাঙল রেল যাত্রীদের। রবিবার সকালে যাত্রী বিক্ষোভে ভাঙচুর চলল শিয়ালদা স্টেশন চত্বরে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত আরপিএফকে লাঠিচার্জ করতে হয় এবং সকালের যাত্রী বিক্ষোভের পর নির্ধারিত সময় 2 ঘন্টা আগে 12টা থেকে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে পরিষেবা শুরু হয়। তবে হ্যাঁ, রাত পর্যন্ত পরিষেবা পুরোপুরি কিন্তু স্বাভাবিক হয়। ভোগান্তির শুরু বৃহস্পতিবার মধ্যরাত থেকে। শুক্রবার থেকে একের পর এক ট্রেন বাতিল, যাত্রাপথ বদল বহু ট্রেনের। বাতিল হওয়া ট্রেনের তালিকাও ঠিকঠাক প্রকাশ না হওয়ায় আরও চরমে ওঠে যাত্রী ভোগান্তি। ভিড় ট্রেনের ঝুঁকির সফরে এড়ানো যায়নি যাত্রী মৃত্যু। রেলের বিরুদ্ধে 3 দিনে বেশ কয়েকবার যাত্রীদের ক্ষোভের মুখে পড়ে রেল কর্তৃপক্ষ। তবে শিয়ালদায় সব ধৈর্যের বাঁধ ভাঙে রবিবার। সকালেই স্টেশন চত্বরে চলে ভাঙচুর। বিক্ষোভে ফেটে পড়েন মূলত দূরপাল্লা ট্রেনের যাত্রীরা। দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষা করার পরেও ট্রেনের দেখা না পেয়ে অসহ্য ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। স্টেশনের অনুসন্ধান কেন্দ্রের কাছে গিয়ে ভাঙচুর শুরু করেন।
অনুসন্ধান কেন্দ্রের বাইরের কাঁচ ভেঙে ফেলা হয়। অনুসন্ধান কেন্দ্রে কর্মরত কয়েকজন রেলকর্মী আহত হন। যাত্রী বিক্ষোভ চরমে পৌঁছানোয় লাঠিচার্জ করে আরপিএফ। রবিবার দুপুর 2টো থেকে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে রেল জানিয়েছিল, কিন্তু কাজ শেষ হওয়ায় বেলা 12টা থেকেই 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে পরিষেবা শুরুর কথা ঘোষণা করা হয়। যদিও তারপরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আমরা সেই 3টে সাড়ে 3টে থেকে দাঁড়িয়ে আছি, বলছে এই আসবে আজ আসবে, কিন্তু কোনো আপডেট নাই। এখন বলছে কোনো ঠিক নেই কখন আসবে, কোনো টাইম দিতে পারছে না। আবার একজন ম্যাডাম বলছে আপনি টিকিট ক্যান্সেল করে দিন। এটা কোন যুক্তিপূর্ণ কথা? স্টেশন মাস্টার ঘর থেকে বার করে দিচ্ছে ধাক্কা দিয়ে। শিয়ালদা স্টেশনের সহযোগ কেন্দ্রের বাইরে যাত্রীদের জমায়েত এবং তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। তারা বুঝতে পারছেন না কখন তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেন পাবেন। আজ সারাদিন শিয়ালদা স্টেশনে এই ছবি রইল যাত্রী দুর্ভোগের ছবি। রেলের তরফে দাবি করা হয়েছিল সন্ধ্যের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু রাত গড়ালেও তার টের পাওয়া যায়নি শিয়ালদায়। তাই সপ্তাহের শুরুর দিনেও ভোগান্তির আশঙ্কা কিন্তু রয়েই গিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বাজি কারখানায় বিস্ফোরণ। রবিবার রাত 10টা নাগাদ কোলাঘাট ব্লকের প্রয়াগ গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে কনিষ্ক মাইতি আমাদের প্রতিনিধির কাছ থেকে জানবো। কনিষ্ক, দেখো রিমা, পূর্ব মেদিনীপুরের প্রয়াগ গ্রামে এই খাদিকুলের মতো একটি ঘটনা ঘটেছে। কার্যত এমনটাই জানা যাচ্ছে যে ঘনবসতিপূর্ণ এলাকাতে বাজি কারখানা ছিল, বাড়ির ভেতরে বাজি কারখানা, বাজি তৈরি চলছিল। সেই সময় বিস্ফোরণ হয় এবং রাত্রি 10টা নাগাদ এই ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত প্রয়াগ গ্রামে। এবার এখানে এই প্রয়াগ গ্রামের এই বাড়িতে বিপুল পরিমাণে বাজি মজুদ ছিল এবং বাজি তৈরি চলছিল বলে এমনটাই জানা যাচ্ছে। যদিও এত ঘনবসতিপূর্ণ এলাকা হওয়াতে ফলে দমকল প্রত্যন্ত এই গ্রামের রাস্তার ভেতরে পৌঁছতে পারছে না, যে কারণে স্থানীয় মোটর দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। এই মুহূর্তে কিন্তু দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। পাশাপাশি কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এলাকায় হাজির হয়েছে এবং স্থানীয় মানুষজন এই সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের সঙ্গে দমকল বাহিনী রাখো। নিয়ম মানলে আগামীকালই বর্ষা ঢুকে পড়ার কথা দক্ষিণবঙ্গে। মঙ্গলবার তিলোত্তমারও বর্ষার বৃষ্টি ভেজার কথা, কিন্তু কপালে সুখ শৈলে তো বর্ষা লেট, তাই ঘামে ভিজতে হচ্ছে। পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের রক্তচক্ষু, কাটা ঘায়ে নুনের ছিটে। আজ সময়ের 2 দিন আগেই বর্ষা ঢুকে পড়েছে মুম্বাইয়ে। আচ্ছা, প্রকৃতি কি বাংলার সঙ্গে বঞ্চনা করছে? করলেই বা কেন করছে? কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, কেন্দ্রীয় বরাদ্দে বঞ্চনার অভিযোগ সারা বছরই রাজনৈতিক চর্চা শুনতে হয়। এখন যা পরিস্থিতি, দক্ষিণবঙ্গের মানুষ প্রকৃতির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলতে পারে। আরব সাগর উপকূল ধরে দুর্দমনীয় গতিতে এগোচ্ছে মৌসুমি বায়ু, কিন্তু বঙ্গোপসাগরে প্রায় থমকে বর্ষা এক্সপ্রেস। এই সুযোগে সিটি অফ জয়কে পিছনে ফেলে দিল বাণিজ্য নগরী। 11ই জুন এই দিনই বর্ষা ঢোকার কথা মুম্বাইয়ে, ঠিক এই দিনই বর্ষা আসার কথা কলকাতাতেও। মুম্বাইয়ে তার 2 দিন আগে বর্ষা ঢুকে পড়লেও কলকাতায় বর্ষা আসবে কবে সেই ডেট এখনও বলতে পারছেন না আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গে আপনার দক্ষিণ পশ্চিম মৌসুমে ঢুকতে একটু দেরি হয়। 13 তারিখের আগে কোনো গল্প নেই। 13 তারিখে দেখা যাবে, 13 তারিখের পর আমরা দেখব। এখন পরিস্থিতিই নেই। বর্ষার সময় না আসার মাসুল আগামী কয়েকদিনেও প্রবল গরমে পুড়তে হবে দক্ষিণবঙ্গকে। বৃষ্টি শুধু উত্তরবঙ্গে। বাংলার 2 প্রান্তেও প্রকৃতির বরাদ্দে একটা বড়সড় বঞ্চনা। উত্তরবঙ্গে এই মুহূর্তে আগামী কয়েকদিন কমলা সতর্কতা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে জারি সতর্কতা। আর দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চলের 4 জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা। কলকাতা সহ উপকূল এবং কলকাতা লাগোয়া জেলাগুলোতে এই ভ্যাপসা গরমের দাপট। রবিবারই তাপপ্রবাহের রক্তচক্ষুষ হয়েছে পশ্চিমাঞ্চল। কলকাতাতেও 40 ছুঁই তাপমাত্রা। কলাইকুণ্ডার তাপমাত্রা 43.9 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া 42.7 ডিগ্রি সেলসিয়াস, আসানসোল 42.6 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 42.3 ডিগ্রি সেলসিয়াস, দমদম 39.4 ডিগ্রি সেলসিয়াস, আলিপুর 39.2 ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগর 39 ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়া 38.5 ডিগ্রি সেলসিয়াস। তাপের সঙ্গে সমানে চলছে আর্দ্রতার অত্যাচার। বাতাসে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু বৃষ্টির পরিস্থিতি নেই। জলীয় বাষ্পের তাপ ধরে রাখার ক্ষমতা বেশি, ফলে তাপমাত্রা যা থাকছে তার থেকে গরমের অনুভূতি
কষ্ট অনেকটাই বেশি, শুধু দিনে নয় রাতেও। রাতের তাপমাত্রা 30 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। এই পরিস্থিতি থেকে এই মুহূর্তে নিস্তার নেই। কবে মিলতে পারে নিস্তার? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে 14 ও 15 তারিখ নাগাদ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপাতত অপেক্ষা ছাড়া গতি নেই। কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। কয়েকদিন পরে জামাই ষষ্ঠী, জামাইদের আপ্যায়নের মহা আয়োজন। বৌমারাই বা বাদ যাবেন কেন? জামাই ষষ্ঠীর কয়েকদিন আগে শ্রীনিকেতন বস্ত্র বিপণীর উদ্যোগে সাড়ম্বরে বৌমা ষষ্ঠীর আয়োজন। সোদপুরের ঘোলায় আয়োজিত অনুষ্ঠান এবার 14 বছরে পা দিল। 100 জন অংশগ্রহণ করেন বৌমা ষষ্ঠীর অনুষ্ঠানে। জামাইদের শাশুড়িরা যেমন ষষ্ঠী করেন, তেমনি বৌমাদের ষষ্ঠী করলেন শ্বশুররা। ভুরিভোজ আপ্যায়নের সঙ্গে বৌমা শ্বশুরদের জন্য ছিল কুইজের আয়োজন। শ্রীনিকেতন বস্ত্র বিপণীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবের মেজাজ। ষষ্ঠীর কনসেপ্টটা হচ্ছে যেমন জামাই ষষ্ঠী আছে না, সেটা মানে জামাইকে আদর আপ্যায়ন করার জন্যে মূল উদ্দেশ্য আমার মেয়েটাকে সুখে রাখো। আমাদের একটু অন্য চিন্তা ভাবনা, মেয়েটাও তো ফেলনা না, মেয়েটাকে যাতে একটু যত্ন আত্মীয় হয় সংসারে, সেই জন্যে আর কি। কততম বর্ষ? এটা 14তম বর্ষ। কেমন উৎসাহ এই বৌমা ষষ্ঠী? আমরা খুব সাড়া পাচ্ছি প্রত্যেক বছরই।